হ্যালো, ওয়েলকাম ব্যাক অ্যান্ড সবাইকে ভেরি গুড মর্নিং। আমি অর্ণব আচার্য আর আপনারা দেখছেন বুবু বাবু ব্লগ। আর আজকে আবার চলে এসেছি একটা ফ্রেশ নিউ ব্লগ নিয়ে আপনাদের কাছে। আর আমি আজকে চলে এসেছি হাওড়ার রামকৃষ্ণ মঠ। আর হাওড়ার রামকৃষ্ণ মঠের ঠিকানাটা আমি আপনাকে একটু পরে বলছি। আগে এই রামকৃষ্ণ মঠের বিবরণগুলো একটু দিয়ে দিই। দেখুন, এই রামকৃষ্ণ মঠকে আপনারা চিনে উঠতে পারেন কি না। হচ্ছে হাওড়ার রামকৃষ্ণ মন্দিরের ঢোকার প্রধান ফটক। আর রামকৃষ্ণ মন্দিরে ঢুকে প্রথম আপনাদের চোখে যেটা পড়বে সেটা হচ্ছে এই হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়। এই রামকৃষ্ণ মন্দির সংলগ্ন হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়টা জাস্ট এই ফটক থেকে প্রথম ঢুকেই এই দাতব্য চিকিৎসালয় থেকে যদি আমরা এগিয়ে আসি, এগিয়ে এলে দেখতে পাবো এই রামকৃষ্ণ মন্দিরের ছাত্রাবাস। এটাই হচ্ছে রামকৃষ্ণ মন্দির, হাওড়া রামকৃষ্ণ মন্দিরের ছাত্রাবাস, যা শ্রী সাধন কুমার বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিফলক দ্বারা বিজড়িত আছে। আর এই সাধন কুমার বন্দ্যোপাধ্যায়ও একটি অন্যতম ব্যক্তিত্ব এই রামকৃষ্ণ মন্দিরের। আর ছাত্রাবাসের পরেই আছে জ্ঞান কুটির, অর্থাৎ জ্ঞান মহারাজের মন্দির, যিনি এই রামকৃষ্ণ মন্দিরের প্রধান প্রতিষ্ঠাতা। আর যার পুজো, যার আরাধনা দিয়ে এই রামকৃষ্ণ মন্দিরের প্রতিদিনের দিনবলির কার্যকলাপ শুরু হয়। আর এই হচ্ছে ব্রহ্মচারী জ্ঞাননন্দ মহারাজের মূর্তি। মহারাজের মন্দির দেখালাম, যিনি এই মন্দিরের প্রধান প্রতিষ্ঠাতা এবং প্রধান পৃষ্ঠপোষক। আর ঠিক জ্ঞান কুটিরের পাশেই আছেন রন্ধনশালা, অর্থাৎ আমাদের যে প্রতিদিনের এই মন্দিরের যে ভোগ বিতরণ করা হয়, ভোগ খাওয়ানো হয়, সেই ভোগ খাওয়ানোর রান্নার জায়গা। আর এই হচ্ছে এখন জোর কদমে রান্নার প্রস্তুতি চলছে। আজকে যে ভক্তরা ভোগ খাবেন, আজকে না প্রতিদিন ভক্তরা ভোগ খান, আর আজকে যেহেতু একটা উল্লেখযোগ্য দিন, সেই দিন অনুযায়ী আজকে ভোগ খাওয়ানোর জন্য সেই প্রস্তুতি পুরো জোর কদমে চলছে। এই আশ্রমের কিছু ইতিহাস আছে, কিছু জ্বলন্ত ইতিহাস আছে এই আশ্রম সংলগ্নের। আর এই আশ্রম সংলগ্নের ইতিহাস বলতে গেলে বলা যায় যে এই আশ্রমের ইতিহাস বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে ফিরে যেতে হবে। বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে ঠিক সেই সময় উত্তর ব্যাটরার সুপ্রসিদ্ধ চিকিৎসক ডক্টর বিভূতিভূষণ সামন্ত, স্বর্গত বিভূতিভূষণ সামন্ত এই জ্ঞান মহারাজের একনিষ্ঠ পরম ভক্ত ছিলেন। তার বাসস্থানের কাছে কয়েক খণ্ড জমি ছিল। সেই স্বর্গত ডক্টর বিভূতিভূষণ সামন্ত তার পরিমিত কিছু জমি দিলেন জ্ঞান মহারাজকে। পরিমিত একটি জমির মধ্যে দিয়ে তিনি গড়ে তুলতে বললেন মানব কল্যাণ, জনকল্যাণের জন্য একটি মন্দির। আর সেই প্রস্তাবে সম্মতি দিলেন জ্ঞান মহারাজ। আর জ্ঞান মহারাজের সেই সম্মতি স্বরূপকে প্রণাম করে তিনি এই 5 কাঠা জমির ওপর শুরু করলেন এই মন্দির প্রস্তর। আর এই মন্দিরটি তৈরি করার পর জ্ঞান মহারাজ প্রথমে একটি শালপাতার ছাউনি দিয়ে শুরু করেছিলেন এই আশ্রম, এই মঠের, এই মন্দিরের কার্যকলাপ, যেটি আমাদের কুটির নামে পরিচিত। ধীরে ধীরে সেই আমাদের কুটিরটাই হয়ে ওঠে এইখানকার প্রধান সাধন কেন্দ্র। এই চাষি ধোপা পাড়া লেনের প্রধান সাধন কেন্দ্রের ভূমি হয়ে ওঠে এই রামকৃষ্ণ মন্দির, সেই জ্ঞান মহারাজের হাত ধরে এবং সেই ডক্টর বিভূতিভূষণ সামন্তের দেওয়া 5 কাঠা জমির ওপর গঠন করা। আমি আপনাকে যে জমির কথা বললাম, অর্থাৎ যে জমির ওপর প্রধান শুরু হয়েছিল, যে পরিমিত 5 কাঠা জমির ওপর, সেই জমি হচ্ছে এই জমিটা। ঠিক এই জমিটা, এইটা হচ্ছে তার বাউন্ডারি। এই জমিটাই হচ্ছে সেই জমিটা যেটা ডক্টর বিভূতিভূষণ সামন্ত জ্ঞান মহারাজকে দান করেছিলেন এই মন্দিরটি স্থাপন করার জন্য। কিন্তু তারপর এই বাউন্ডারির পরে যে জমিটুকু দেখছেন, সেই জমিটা কিন্তু এই মন্দিরেরই কেনা। এই মন্দিরেরই কেনা জমিটা কিন্তু এই বাউন্ডারির ঠিক পরের অংশটা, অর্থাৎ এই বাউন্ডারির আগের অংশটা হচ্ছে দান করা সেই জমি, আর পরের অংশটা হচ্ছে এই রামকৃষ্ণ মন্দিরের কেনা জমি। অনুষ্ঠান চলছে। আজকে যে প্রধান অনুষ্ঠানের জন্য আমরা এত ভক্তরা এসছে, যারা উপরে সমবেত হয়েছে, সেই অনুষ্ঠানটাই হচ্ছে আমাদের
এই মঠের, এই রামকৃষ্ণ মন্দিরের যে প্রধান প্রতিষ্ঠাতা জ্ঞান মহারাজ, সেই জ্ঞান মহারাজের স্মৃতিচারণ অনুষ্ঠান। আর এই জ্ঞান মহারাজের স্মৃতিচারণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে ওপরে। চলুন দেখি সেখানে ভক্তরা কিভাবে তার মহারাজকে, তাদের প্রাণাধিক প্রিয় পূজনীয় মহারাজকে সম্মান জানাচ্ছে। পাশে যে মানুষটিকে পেয়েছি সেই মানুষটির নাম হচ্ছে প্রশান্ত ঘোষ। তিনি হচ্ছেন এই মন্দিরের ভাইস প্রেসিডেন্ট। তার মুখ থেকে আমি প্রথমে শুনতে চাই যে এই মন্দিরটা কিভাবে প্রতিষ্ঠা হয়েছে, সেটা একটু বলেন। এই মন্দিরের যারা মূল প্রতিষ্ঠাতা, তাদের জন্ম বেশিরভাগেরই 1900 সালে বা 1901-2 সালে। তাদের ওই সময়তে তারা ওই স্বামী বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে যান। জন্ম যেহেতু 1900 সাল, মোটামুটি তাদের এই ধ্যান ধারণাগুলো আসে 1915-16 সাল থেকে। এবং এই মধ্য হাওড়ায় একটা বড় যুবক গোষ্ঠী সংসার ত্যাগ করে এই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলন শুরু করেন। এবং তাদের বেশিরভাগই ছিলেন উচ্চশিক্ষিত। খুব সংক্ষেপে বলতে গেলে তাদের মধ্যেই সাধন কুমার বন্দ্যোপাধ্যায়, যিনি এখানে দেবুদা বলে পরিচিত ছিলেন, উনি 1924 সালে মাস্টার ডিগ্রিতে MA-তে ফার্স্ট গোল্ড মেডালিস্ট ছিলেন। উনি এই আশ্রমের, এই মন্দিরের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ওনার সহযোগী ছিলেন গুরুভ্রাতা ইন্দুভূষণ চট্টোপাধ্যায়, যিনি হলিদা নামে সেই আমলে পরিচিত ছিলেন। উনিও ওনার সঙ্গে ছিলেন এবং একই সঙ্গে এই শ্রীরামকৃষ্ণ মন্দির এবং শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়, যেটি ওই যোগমায়া সিনেমার উল্টো দিকে অবস্থিত, এই দুটি প্রতিষ্ঠা করেন। মূলত এই প্রতিষ্ঠানটার পরিচালন দায়িত্বের গুরুভার পড়ে সাধনবাবুর ওপর। আর শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়ের প্রধান শিক্ষক হিসেবে প্রধান শিক্ষক ছিলেন শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়ে। আর এই শ্রীরামকৃষ্ণ মন্দিরের যিনি সভাপতি ছিলেন সাধনবাবু, তিনি ওই স্কুলেরও প্রতিষ্ঠাতা এবং সভাপতি ছিলেন। এটা 1940 সালে মন্দির প্রতিষ্ঠিত হয়, 1942 সালে শ্রীরামকৃষ্ণ শিক্ষালয় প্রতিষ্ঠিত হয়। দুটো প্রতিষ্ঠানই স্থানীয় মানুষের এবং বিভিন্ন সংস্থার সহযোগিতায় এই এতদিন ধরে মাথা তুলে দাঁড়িয়েছে এবং 80 বছরও পেরিয়ে গেল। আমাদের প্লাটিনাম জুবিলিটাও যথেষ্ট মর্যাদার সঙ্গে পালিত হয়েছে। বর্তমানে এখানেতে যে কাজগুলি হয় সেটা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ মন্দির ট্রাস্ট, তারই একটা শাখা কমিটি শ্রীরামকৃষ্ণ মন্দির পূজা কমিটি, তারা ওই দুর্গা, কালী, জগদ্ধাত্রী এবং অন্নপূর্ণা পূজা এগুলো পরিচালিত করেন। আরেকটি শাখা কমিটি শিবানন্দ হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয় কমিটি, তারা দাতব্য চিকিৎসালয় পরিচালনা করেন। সেখানে প্রত্যেক সোমবার থেকে শনিবার পর্যন্ত সপ্তাহে 6 দিন সকাল 7টা থেকে 9টা পর্যন্ত হোমিওপ্যাথ চিকিৎসা হয়। আর প্রত্যেক বৃহস্পতিবার এবং শনিবার যথাক্রমে দাঁতের এবং চোখের চিকিৎসা হয়। ওটা হোমিওপ্যাথি নয়, আই স্পেশালিস্ট এবং ডেন্টিস্ট ওগুলো দেখেন। এছাড়া আমাদের আছে ছাত্রাবাস। সাধনবাবুর মৃত্যুর পর তার নামেই ওই ছাত্রাবাসটি নামাঙ্কিত হয়েছে।
তিনি এই ছাত্রাবাসটারও প্রতিষ্ঠা করেছিলেন এবং পরিচালনা করতেন। এখানে সাধারণত দূর গ্রামাগত মেধাবী ছাত্রদের এবং যারা হায়ার সেকেন্ডারি পাস করার পর উচ্চতর শিক্ষার জন্য বাড়ি ছাড়তে বাধ্য হয়, অথচ আর্থিক কারণে হয়তো তাদের কলকাতা বা তার আশপাশে অ্যাকোমোডেশন পাওয়ার মতো সামর্থ্য নেই, সেরকম ছাত্রদের এখানে রেখে অনার্স, মাস্টার ডিগ্রি বা মেডিকেল ইঞ্জিনিয়ারিং যে শাখায় সুযোগ পেয়েছে তাদের এখানে থেকে খেয়ে পড়াশোনার ব্যবস্থা আছে। আর কিছু না না, একদমই না, যথেষ্ট। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বাইরে চলে গেলেন। আবার বিশ্বাস করতে পারছেন না যে মানুষকে পাশ ফিরিয়ে সিঁড়িতে ফিরিয়ে দিতে হয়, তিনি কি করে এই সিঁড়ি দিয়ে আবার চুপ করে দাঁড়িয়ে আসবেন, বলতে একটু পরে দেখতে পান ফির বের করে উঠে গেলেন। তখন জিজ্ঞেস করলেন যে কি দেখলাম আপনি খাওয়ার সময়, দেখেছি সবাই সে ঘটনা জানেন যে কাছের তলায় বিষধর সাপ ছিল, ছেলেরা সব আমাদের সন্তানরা সব গাছের রস খাবে বলে উঠতে যাচ্ছে, তো সাপটা রেডি হয়ে আছে, সাপু গিয়ে সরিয়ে দিয়েছে। তো যে মানুষটাকে পাশ ফিরে শুয়ে দিতে হয়, তো সেই মানুষটা ওরকম তীর বেগে সেই সিঁড়ি এখনো আছে, আমাদের উঠতে কষ্ট হয়, আপনি সিঁড়ি উঠলেন নামলেন। এগুলো অনেক রকম ঠাকুরের বাবার কাছে 1 জানুয়ারিতে সবাই চৈতন্য সম্পাদন, এগুলো মিরাকেল। ঘড়ির কাঁটায় এখন 1:15 হয়ে গেছে। খিদে সবারই পেয়েছে। এতক্ষণ ধরে ওপরে মহারাজের কথা হলো, গান হলো, তারপর কিছু ভক্তিমূলক কথা, গান, সমস্ত কিছুর মাধ্যমে স্মৃতিচারণ অনুষ্ঠান শেষ হলো। আর শেষ হওয়ার পর এখন ভক্তরা ভোগ আহারের জন্য ভোগ আহারের কক্ষে প্রবেশ করছে। আর এই হচ্ছে ভোগ আহার কক্ষের লাইন। কারণ খিদে সবার পেয়েছে। ঘড়ির কাঁটা বলছে 1:15। খিদে আমারই পেটে চোচো করছে, আর এনাদের তো হবেই। এই সামনে হচ্ছে এখন ভোগ খাওয়ার জায়গা, রামকৃষ্ণ মন্দিরের ভোগের জায়গা সামনে। এখন সামনে ভক্তদের খাওয়ার জায়গা কানায় কানায় পরিপূর্ণ। এখন একটা সিটও এখন খালি নেই, কারণ সবাই খেতে বসে পড়েছে। আমি নিজেও জায়গা পাইনি, চাপনি। এখানে যে কটা সিট আজকে সিটিং, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট মনে হয় 60টা, তো 60খানা সিটিং অ্যারেঞ্জমেন্ট কানায় কানায় এখন পরিপূর্ণ। ভক্তদের খাওয়ার পর্ব এখন সম্পূর্ণভাবে চলছে, কারণ দুপুরের সময় সবাই সবার মতো খেতে এখন ব্যস্ত। আর আপনারা বুঝতেই পারছেন এই দুপুরে খাওয়ার টাইমে কতটা পরিপূর্ণ ভক্তদের সমাগম। এখনও সেকেন্ড ব্যাচ পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর ফার্স্ট ব্যাচের খাওয়া চলছে। সবে শুরু হলো খাওয়া। আজকের ভোগের আইটেম
অন্ধকার জায়গাটা। আচ্ছা আচ্ছা, ভোগে কি কি আছে তুমি বলো। ভাত আছে, মাছ, ডাল, শুক্তো, পটল, পাঁপড়, আলু ভাজা, আর চাটনি, মিষ্টি। আচ্ছা, মাছ আছে। হ্যাঁ, মাছ আছে। আচ্ছা আচ্ছা। তারপরে দই আছে আর সন্দেশ আছে। থেকে আমরাও খেয়ে দিয়ে বেরোলাম মন্দির থেকে, খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ির পথে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। সকাল থেকে ছিলাম, সমস্ত কার্যকলাপ কী কী হলো আপনাদের সাথে শেয়ার করলাম, ভোগ কী কী হলো সেটাও শেয়ার করলাম। এবার আমাদের বাড়ির পথে যাওয়ার পালা। আর আপনাদের কী করতে হবে আপনারা নিজেরাও জানেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখুন কতটা ভালো করছি বাজে করছি কমেন্টস করে জানান, অবশ্যই কমেন্টস করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে শেয়ার করুন, প্রচুর বেশি শেয়ার করুন, যাতে এত সুন্দর মন্দিরটা সবার কাছে পৌঁছয়, গোটা হাওড়াবাসীর কাছে পৌঁছয়। তার জন্য আপনাদের শেয়ার আর সাবস্ক্রাইবটা খুব বেশি দরকার। শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টস করে জানান যে কীরকম লাগছে আমার ব্লগ। আরও অন্য কোনো ব্লগ দেখতে চান সেটাও কমেন্টস করে জানান। আর ততক্ষণের জন্য ও আপনার তো ঠিকানাটাই বলা হয়নি, ঠিকানাটা তাহলে একবার বলে দিই আপনাকে। এই হচ্ছে রামকৃষ্ণ মন্দির, আর রামকৃষ্ণ মন্দিরের এই যে সোজা রাস্তাটা, এই সোজা রাস্তাটা চলে গেছে রথতলা মোড়, হাওড়া রথতলা। হাওড়া রথতলাটা হচ্ছে হাওড়া চ্যাটার্জিপাড়ার যে স্টপেজ আছে, চ্যাটার্জিপাড়া স্টপেজ থেকে টুয়ার্ডস বেলগাছিয়ার দিকে আসতে ঠিক মাঝখানে পড়ে রথতলা স্টপেজ। রথতলা স্টপেজ থেকে বাঁ দিকে টার্ন নিয়ে একদম স্ট্রেট একটাই রাস্তা সোজা আসছে এই রামকৃষ্ণ মন্দিরে, এই সোজা রাস্তাটা বুঝিয়ে দিলাম। তাহলে এবার আমরা যাই বাড়ির পথে, ততক্ষণের জন্য বাই বাই।